তাহলে প্রসাবে একবারে বন্ধও হয়ে যেতে পারে, হ্যাঁ, মানুষের হতে পারে, পশু পাখিরও হয়। একবার হচ্ছে আমাদের এলাকাতে একটা ছাগলের আর কি প্রসাব বন্ধ হয়ে গেছে। তো প্রসাব বন্ধ হয়ে গেছে না, আসলে বোঝা যাচ্ছে যে প্রসাব বন্ধ মানে ওখানে হয়তো তার পাথরটা তো হচ্ছে এরকম প্রসাব বন্ধ হয়ে গেছে। মানুষের হলে তো ধরো ডাক্তার কাছে নিয়ে যায়, আর ওর প্রসাব বন্ধ হয়ে গেছে, সে অপরাধে ওকে জবাই করে ফেলা। তো ওর কি দোষ প্রসাব বন্ধ হয়, তাই কিনা? আর চিকিৎসাতে গেল না, হ্যাঁ, তো জবাই করে ফেলে। মানুষের যদি প্রসাব বন্ধ হয় তো জবাই করবে কেন? মানে ওকে তো মনে হয় বাঁচানো যাইতো, কারণ মানুষেরও যেরকম ওরও সেরকম না সবকিছু। না, সেরকমই তো, কিন্তু বাঁচানো যেত, কিন্তু ওর পিছিয়ে ইনভেস্ট কেন করবে? গরুর ডাক্তার মানে মানুষের ডাক্তার, পশু ডাক্তার আছে, তো পশু ডাক্তারের কাছে গেলে ধরো ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু এটা অপারেশন ছাড়া পাথরটা তো ওগুলো তো ইয়ে করা যাবে না। আর একটা ছাগলের পিছে অপারেশন করে তোমার 20-25 হাজার টাকা খরচ করলে তো মানে হাতি হলে তাও বাঁচানো চিন্তা ভাবনা, হ্যাঁ, অনেক দাম, ঠিক না? কিন্তু তোমার ছাগলকে বাঁচাবে তো ওই জবাই করে ওই বিক্রি করে দিল, লস হলো না। মানুষের হলে তো তা করবে না, তাই না? তো মানুষের হলে তখন হচ্ছে, তাহলে এখানে অ্যানোরিয়া নামকরণ এই জন্য হয়েছে, অ্যানোরিয়া মানে অ্যাবসেন্ট ইউরিন, অ্যাবসেন্ট ইউরিন মানে খুব কম হওয়াটা, ওটা অ্যাবসেন্টের মধ্যেই পড়ে, বা বন্ধ হয়ে যাওয়া, 100 কম, একবারে না হওয়া বা চয় একটু পড়া, ওগুলো অ্যাবসেন্টের মধ্যে পড়ে, এই কারণে নাম হচ্ছে অ্যানোরিয়া। মূত্রের বৈশিষ্ট্য কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আবার ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, তবে গুরুত্বপূর্ণের মধ্যে মূলত 1, 3, 4, 5 এইগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য। আমরা তো জানি যে পর্ণ হলো ইউরোকম নামক রঞ্জক উপাদান থাকে। মূলত ইউরোকম বলতে এখানে কিন্তু যে ক্রমটা, সেটা ক্রম মানে কি রং, মানে রঞ্জক পদার্থ এরকম। এখানে ইউরোকমের মূলত ইউরো মানে ইউরিন, আর ক্রম বলতে এই রঙিন বস্তু যেটা, সেটা বিলিরুবিন। সেটা কি? বিলিরুবিন। ওই যে বিলিরুবিন লোহিত গুলোকে ভেঙে হয়, সেই বিলিরুবিন হলুদ বর্ণের সেটা থাকে, তাই একটু হালকা হলুদ হয়। পরিমাণ, মূত্রের পরিমাণ কত মিলিলিটার প্রাপ্তবয়স্ক লোকের মূত্রের পরিমাণ। আপেক্ষিক গুরুত্ব, এটা গুরুত্বপূর্ণ, প্রস্রাবে আপেক্ষিক গুরুত্ব পানির সাপেক্ষেই ধরা হয় আর কি। আপেক্ষিক মানে তো একটা সাপেক্ষে আর একটা, হ্যাঁ। বিক্রিয়া, তাজা মূত্র স্বচ্ছ হালকা অম্লধর্মী হয়। মূত্রের গড় পিএইচ মান কখনো কখনো ওঠানামা করে, কখনো অম্লীয় কখনো অ্যাসিডিক, আমাদের খাদ্য খাওয়ার উপর নির্ভর করে আর কি, হ্যাঁ। তো এই জন্য এটা মনে রাখবো। সর্বোচ্চ কত, গড় কত। গন্ধ, মূত্রের গন্ধ অনেকটা অ্যারোমেটিক। মূত্রে উদুবায়ু জল পদার্থ থাকার জন্য এমন গন্ধ হয়। এছাড়া দুর্গন্ধযুক্ত পদার্থ ইরিনট মানে দুর্গন্ধ পদার্থ, এটা থাকার জন্য এরকম হয়। তবে মনে রাখতে হবে, যদি কারো প্রস্রাবে ইনফেকশন হয়, তাহলে কিন্তু ইনফেকশন হলে ওই যে প্রস্রাবের মধ্যে অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। ব্যাকটেরিয়া দ্বারা প্রস্রাব যদি আক্রান্ত হয়, তাহলে ওটাতে অ্যামোনিয়া তৈরি হয়ে যায়, তখন দুর্গন্ধ বেশি হবে, অ্যামোনিয়া বের হবে, তাই দুর্গন্ধ বেশি হবে। প্রস্রাবে যদি এরকম বেশি দুর্গন্ধ হয়, তাহলে বুঝতে হবে তার ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়েছে। তাহলে এগুলো এমসিকিউর জন্য করতে হবে। এবার দেখো, মূত্রের রাসায়নিক উপাদান, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে হলো ক্রিয়েটিন, এরপরে এদিকে আছে সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ হচ্ছে যে কি পরিমাণ আর কি হার থাকে, ইউরিয়া কি পরিমাণ থাকে, ইউরিক অ্যাসিড কি পরিমাণ থাকে, ক্রিয়েটিনিন কি পরিমাণ থাকে, আর ক্রিয়েটিন কি পরিমাণ থাকে। মূলত ক্রিয়েটিন হলো যে এটাই কিন্তু ভেঙে ক্রিয়েটিন, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, এগুলো হচ্ছে শতকরা হার কতটুকু থাকে। এরপরে দেখো, মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান যেমন যে রোগে যেটা হয়, এগুলো এমসিকিউ। গ্লুকোজ বেশি যদি প্রস্রাবে থাকে, অস্বাভাবিক যেটা, স্বাভাবিক কিছু পরিমাণ গ্লুকোজ কিন্তু থাকে, স্বাভাবিক কিছু পরিমাণ গ্লুকোজ চলে যায়, সব কিন্তু ফিল্টার হয় না, সব গ্লুকোজ ফিল্টার হয় না, হ্যাঁ। তো এই কারণে ডায়াবেটিস যাদের হয়, রক্ত পরীক্ষার পাশাপাশি কিন্তু প্রস্রাবও পরীক্ষা করে। প্রস্রাব পরীক্ষাতে দেখে গ্লুকোজ যেটুকু বের হওয়ার কথা তার থেকে বেশি বের হচ্ছে কিনা। যদি বেশি বের হয়, তখন বুঝতে পারে যে তার ডায়াবেটিস আছে। প্রস্রাব দিয়েও পরীক্ষা করা যায়, রক্ত দিয়েও পরীক্ষা করা যায়, হ্যাঁ। রক্ত যখন যদি কম হয়, হ্যাঁ, রক্ত যদি
না, রক্ত গ্লুকোজ যদি বেশি বেশি থাকে, হ্যাঁ, তাহলে তো ডায়াবেটিস। হ্যাঁ, কম হওয়া বলতে সে যদি খাদ্য খাওয়ার খুব কম টম খায়, ধরো অনেক সময় ধরে কার্বোহাইড্রেট খায়নি, তাহলে কম খাইলে তো হার্ট ফেলিউর হবে। না, মানে গ্লুকোজ কম থাকলে, হ্যাঁ হ্যাঁ, কম থাকলে মানে কমের একটা মাত্রা আছে তো, ধরো 2 যদি হয়ে যায় তাহলে তার হার্ট ফেলিউর হওয়া, এমনকি তার স্ট্রোকও হয়ে যেতে পারে। ব্রেনে গ্লুকোজ সরবরাহ না হলে তার স্ট্রোক হয়ে যেতে পারে। ওই যে যাদের ডায়াবেটিস হয় না, তাদের কিন্তু গ্লুকোজ নীল হয়ে মরে যাওয়ার ঘটনা ঘটে। তারা বেশ ঝুঁকিতে থাকে, মানে ডায়াবেটিস ওষুধ খাওয়াটাও একটা ঝুঁকিপূর্ণ। ধরো তুমি ডায়াবেটিস ওষুধ খাও তো খাবার ঠিক মতো হ্যাঁ হ্যাঁ, খাবার দেখা যাচ্ছে কম খাইছো কোনোদিন, হাঁটাহাঁটি বেশি করছো, গ্লুকোজ খরচ হয়ে গেছে মনে করো, হঠাৎ নীল হয়ে যায়। এই নীল মানে কি, এখানে কালার নীল না, না ওই নীল না, নীল মানে শেষ হয়ে জিরো যাওয়া। জিরো জিরো। কি বিলিরুবিন জন্ডিস হলে তো নীল হয়ে যায়। কই নীল হয়, কি হলুদ হয়। নীল হয়? আমার মানে হচ্ছে নীল নাল, নীল লেখা থাকে। নীল মানে নাই। হ্যাঁ সেইটাই তো আমার নাই রিপোর্টে বুঝেছি। এইটাই ছিল। নীল মানে নাই, এটা বাংলার তো নয়। হ্যাঁ, নীল মানে নাই, জিরো। হ্যাঁ রিপোর্টে নীল লেখা থাকে। নীল লেখা থাকে জন্ডিস। ওই যে ওয়াইডাল বা ট্রিপল অ্যান্টিজেন টেস্ট করলে অনেক কিছু নীল না। আচ্ছা, তাহলে এখন ধরো ডায়াবেটিস যে রোগ, ডায়াবেটিস মেলিটাস বলা হয়। মেলিটাসের সরল বাংলা অর্থ দীর্ঘ সময় রক্তে গ্লুকোজ অস্বাভাবিকভাবে বেশি থাকা। যেমন ধরো কারো যদি কেবল খাওয়া দাওয়া করলো, এই সময় তো তার গ্লুকোজ একটু বেশি থাকবেই, কিন্তু পরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যদি তার দীর্ঘ সময় দেখা যায়, যখনই পরীক্ষা করা যায় তার রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, তখন তাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলি। মেলিটাস মানে হলো দীর্ঘ সময় ধরে রক্তে বেশি পরিমাণ গ্লুকোজ থাকে, এটা বোঝায় আর কি ডায়াবেটিস মেলিটাস মানে। তখন এই রোগ হলে তখন হলো উপাদানটির উপস্থিতিকে বলা হয় গ্লাইকোসুরিয়া, অর্থাৎ হলো রক্তে বেশি পরিমাণ গ্লুকোজ বোঝায় গ্লাইকোসুরিয়া। এখান থেকে কি আসছে? গ্লাইসেমিয়া কথা এখান থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্লুকোজ বেশি এই কারণে কোথাবে গ্লুকোজের মাত্রা বেশি আর কি। ওই যে রিয়া মানে ইউরিন বোঝাচ্ছে, গ্লাইসোরিয়া, রিয়া মানে ইউরিন, ইউরিনে বা প্রস্রাবে বেশি গ্লুকোজ থাকা, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আবার বৃক্কের প্রদাহ যদি হয়, লিউকেমিয়া মানে ক্যান্সার হওয়া বৃক্কের মধ্যে, তারপর হলো লিম্ফোসার্কোমা। লিম্ফোসার্কোমা কি? লিম্ফেটিক টিস্যুর টিউমার। লিম্ফেটিক টিস্যুর টিউমার, আমাদের যে লিম্ফেটিক যে অংশগুলো আছে, যেমন ধরো গ্রন্থি হতে পারে, লিম্ফ পর্ব হতে পারে, বা লিম্ফ নালী হতে পারে, এই জায়গায় যদি টিউমার হয়ে যায় তাহলে ওই জায়গাটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, এই ব্লক হলেও তখন হচ্ছে অনেক কিছু যাতায়াত করতে পারে না, তখন প্রোটিন বেশি পরিমাণে বের হয়ে যায়। প্রোটিন বেশি বের হয়ে যাওয়া, সেটা হলো প্রোটিনিউরিয়া। ওই যে ইউরিন আর প্রোটিন, প্রস্রাবে প্রোটিন বেশি বের হয়ে যাচ্ছে, এটা বোঝায়। আর যখন হচ্ছে বৃক্কে রোগ হয় বা অ্যালকোহলের ক্রিয়া বেশি, যদি কেউ অ্যালকোহল খায় তাহলে বেশি পরিমাণে লিপোরিয়া মানে লিপিড বের হয়ে যাবে, বেশি পরিমাণে লিপিড বের হয়ে যাবে। এই দেখো তোমার অপসরার সেই বিলিরুবিন, হ্যাঁ জন্ডিস হলে বিলিরুবিনিয়া মানে কি, বিলিরুবিন খুব বেশি পরিমাণে বের হয়ে যাবে। স্বাভাবিক বের যেটা হয় তাতে হালকা হলুদ থাকে, আর যদি জন্ডিস হয় তাহলে বেশি বের হবে, তাহলে তখন হলো বিলিরুবিনিয়া মানে বিলিরুবিন বেশি বের হয়ে গেছে, এটা বোঝায় আর কি। হ্যাঁ, তখন হলো বিলিরুবিনিয়া নিউরিয়া। তারপরে আরেকটা হলো রক্তে অনেক সময় বৃক্কের যদি প্রদাহ হয়, ইনফেকশন হয়, পোস্টেট প্রদাহ হয়, পোস্টেট ছেলেদের একটা বলছি। হ্যাঁ, ছেলেদের এই গ্রন্থিটা কিন্তু প্রস্রাব, আমাদের যে পেনিসের নালী থাকে তো সেই নালীর গোড়াতে এইখানে মনে করো থাকে আর কি, এরকম একটা গ্রন্থি থাকে। হ্যাঁ, তো এটা ত্রিভুজ আকৃতি, পোস্টেট মানে ত্রিভুজ আকৃতি একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটা ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, এই গ্রন্থি যদি ইনফেকশন হয় তাহলে এটা হলো পোস্টেট। তো এটা কিন্তু এর কাজ হলো আসলে তরল পদার্থ নিষ্কাশন করা, যখন শুক্রাণু আসে তখন তরল পদার্থ নিষ্কাশন করে জায়গাটাকে পিচ্ছিল রাখে, এটাই হলো মানে পোস্টেট গ্রন্থির মেন কাজ আর কি। হ্যাঁ, বৃক্কে আঘাতের কারণেও হতে পারে হিমোচুরিয়া, মানে হিম মানে তো রক্ত, তার মানে প্রস্রাবে রক্ত বের হয়ে যাওয়া, প্রস্রাব দিয়ে রক্ত বের হচ্ছে, তাহলে সেটা হলো হিমোচুরিয়া এই আর কি। তাহলে এখন দেখো যে সাধারণত মূত্রত্যাগ, তাহলে মূত্রত্যাগ কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করে রাখা ভালো। মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে মূত্র নিষ্কাশিত হওয়ার কৌশলই হলো মূত্রত্যাগ।
মানুষের মূত্রথলিতে 280 থেকে 320 মিলিমিটার মূত্র জমা হলেই একটি চাপ সৃষ্টি হয়। কারণ হলো আমাদের যে মূত্রথলি আছে সেখানে স্নায়ুতন্ত্রের যে ডেনড্রাইটগুলো থাকে সেগুলো খুবই সেনসিটিভ আর কি। ওখানে প্রসাব যখনই চাপ সৃষ্টি করবে মানে ভার সৃষ্টি হবে, ভাল লাগবে আর কি। হ্যাঁ, তো সেটা তো ওরকম 280 মিলিলিটার হলে তখন একটা চাপ ভার হয়, ওই ভারটা স্নায়ুগুলাকে উদ্দীপ্ত করে ফেলে। হ্যাঁ, উদ্দীপ্ত করে ফেলে তখন মনে করো যে প্রসাব একবার শুরু হলে ওগুলা কিন্তু সবটাই নিষ্কাশন করে দেয়। কারণ হলো যে তুমি কোনো পাইপ, যেমন পাইপে ফু দিয়ে একবার চুষক দিয়ে পানি বের করো, তাহলে কিন্তু পানি একবারে পড়তেই থাকে। একবার যদি উদ্দীপ্ত হয়, প্রসাব শুরু হয়, তাহলে কিন্তু সবটাই বের হয়ে আসে, বুঝতে পারছো? তারপর আবার তৈরি হয়, হতে হতে যখন চাপ ওই 280 হবে, যদি এরকম হতো একটুখানি হয়েছে আর মনে করো স্নায়ু উদ্দীপ্ত হচ্ছে, তাহলে তো মানুষের পক্ষে কি মানে কাজ কাম করা সহজ হতো? তাহলে কোনো কাজই মানুষ করতে পারতো না, করতে পারতো? কারণ প্রতি মিনিটেই তো মূত্র তৈরি হচ্ছে, প্রতি মিনিটে মূত্র তৈরি হচ্ছে, আর প্রতি মিনিটেই যদি আমরা বাথরুমে দৌড়াতাম তাহলে কি হতো অবস্থা, তাই না? তাহলে একটা সমস্যা। তো এই জন্যই আল্লাহ একটা সিস্টেম করছে যাতে মানুষের পক্ষে সহজ হয় জীবনযাপন করা, তাই না? তো এই জন্যই আর কি 280 থেকে 320 মিলিলিটার হলে তখন এটা হবে। তবে চা, কফি, অ্যালকোহল ইত্যাদি পানীয় মূত্র সৃষ্টি ত্বরান্বিত করে, এই জন্য এদেরকে ডাইরেটিক বলে। ডাই বলতে দ্বিগুণ বা বেশি, বেশি ইউরিন থ্রো হওয়া, হ্যাঁ, বেশি ইউরিন বের হয়ে আসা। ডাই মানে কিন্তু আরেকটা অর্থ বোঝায় কোনো কিছু ভিতর থেকে বের হয়ে আসে, এটাকেও ডাই বলা হয়, কিন্তু সেটা অধিক মাত্রায় বের হয়ে আসে, এটাকে বলা হয় ডাই। তারপরে মূত্রথলির ডিট্রিওসল পেশির সংকোচন ও স্ফিংক্টার পেশির প্রসারণ ঘটিয়ে মূত্র দেহ থেকে নিষ্কাশিত হয়। কোন পেশির কারণে মূত্র নিষ্কাশিত হয় এভাবে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, একজন সুস্থ মানুষ দৈনিক 6 থেকে 8 বার প্রস্রাব করে, 6 থেকে 8 বার, এটা সাধারণ গড়। হ্যাঁ, তারপর পানি কম বেশির উপরে নির্ভর করে। তুমি যদি অনেক ব্যস্ততার কারণে পানি কম খাও, তারপরে তো তোমার 6 বার হবে না, তাই না? তখন 3-4 বারে নেমে আসবে। যেমন রোজার সময় কারোরই কিন্তু 3 বারের বেশি বা 4 বারের বেশি হওয়ার কথা তো না, হওয়ার কথা 3-4 বারের বেশি মনে হয় না, যদিও মনে রাখিনি, তবে মনে হয়, তাই না? যে এত বেশি বার হবে না। তাহলে এগুলো এমসিকিউ। এবার দেখো রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। প্রথমে হলো রেচন কাকে বলে, এটা একটা র্যান্ডমূলক কোশ্চেন, এর আগে আমরা জেনেছি। তারপরে আমাদের সৃজনশীলের জন্য এটা করতে হবে, রেচনে বৃক্কের ভূমিকা, রেচনে বৃক্ক কি ভূমিকা রাখে। তার আগে এখানে একটা এমসিকিউ যেটা আগেও আছে, রেচন পত্র কি কি, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তাই না? এটা তো আগেই জেনেছো যে এগুলো হলো রেচন পত্র। আচ্ছা, এখন দেখো নিম্নলিখিত উপায়ে বৃক্ক এইসব বজ্র নিষ্কাশন করে, এই জন্য বলা হচ্ছে রেচনী বৃক্কের ভূমিকা। হ্যাঁ, এটা সিকিউ, রেচনী বৃক্কের ভূমিকা সিকিউ। তাহলে ইউরিয়া বর্জ্য, মানে ইউরিয়া বর্জ্য কিভাবে বের হয়, এটা কিন্তু আগেই আমাদের একটু আলোচনা হয়েছে। ইউরিয়া বর্জ্য মূলত প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড আছে, হ্যাঁ, প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড আছে, যখন আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই এগুলো তো হজম হওয়ার পর অ্যামাইনো অ্যাসিড হয়, তাই না? তো এই অ্যামাইনো অ্যাসিড যকৃৎ জমা রাখতে পারে না, অতিরিক্তগুলো যকৃৎ জমা রাখতে পারে না, তো এগুলোকে তখন সে বের করে দেবে। কারণ এই অ্যামাইনো অ্যাসিড অতিরিক্ত হয়ে গেলে এটা যদি রক্তপ্রবাহে মিশে যায় তাহলে রক্তের ভারসাম্যতা নষ্ট হবে। হ্যাঁ, এবং অ্যামাইনো অ্যাসিড কারণে করার সাথে বিক্রিয়া ঘটায় অনেক সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। তাই এই কারণে ডিঅ্যামাইনেজ এনজাইম, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে, তাই না? ওই যে এর আগে বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিডের সাধারণত এরকম ঘটনা ঘটে যে আমরা ডিঅ্যামিনেশন বলি, কারণ কি যে এই জায়গাতে একটা অ্যামিন গ্রুপ থাকে, তাই না? এই যে অ্যামিন গ্রুপ থাকে, তো এই অংশটা মূলত বাতিল করে দেয়, তাই না? এই যে বাতিল করে দেয়, এই জন্য এর নাম হলো ডিঅ্যামিনেশন বা অ্যামিন ডি মানে মুক্ত, ডাই আর ডি মানে মুক্ত, বের করে দেয়, তাই না? এটা হয়। পরে তো আমরা জানি যে এই অংশটা তখন কিটোন হয়, তাই না? এটা তখন কিটোন গ্রুপ হয়ে যায়। কিটোন তো এটা দিয়ে কিন্তু আবার শক্তি উৎপাদন করা সম্ভব, এটা মাইটোকন্ড্রিয়া চলে যায়, এটা তো শক্তি উৎপাদন হলো। এখন হচ্ছে যে যেটা থাকলো এই তোমার হচ্ছে এই দুইটা অ্যামিন গ্রুপের সাথে, এইগুলো লেখা আছে ওখানে, হ্যাঁ, এগুলো আগেই জেনেছো যদিও, তো আমরা তো জানি অ্যামোনিয়া তৈরি করলো, তাই না? পরে এখানে কিছু যকৃতের মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কারণ যকৃতের কোষেও তো শ্বসন ক্রিয়া ঘটে, কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইডও ভালো না, দুই খারাপ জিনিসকে একসাথে করে বের করে দেওয়াই ভালো,
আর মুক্ত ভাবে বের করে দিলে এটাতে একটা জটিলতা তৈরি হবে। হ্যাঁ, এখন তুমি যদি সরাসরি যে যে অ্যামিন আছে, এই অ্যামিনটা তুমি যদি সরাসরি রক্তে পাঠায় দাও, তাহলে ও কিন্তু কার্বনের সাথে বিক্রিয়া ঘটায় ঝামেলা সৃষ্টি করবে। তাহলে দুই ঝামেলাকর জিনিস, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটাবে, বেশি বেশি কার্বন ডাই অক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করবে, রক্তে তখন অ্যাসিডিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা জানি রক্ত অম্লীয়, তাই না? তাই হচ্ছে এই জিনিসটাকে একা পাঠালো না, কার্বন ডাই অক্সাইড কেউ একা পাঠালো না, মূলত তোরা দুইজন মিলে, তবে এটা দুইটা অ্যামিন গ্রুপ একসাথে, তাই না? দুইটা অ্যামিন গ্রুপ একসাথে, দুইটা অ্যামিন গ্রুপ একসাথে হয়ে তারপরে এই যে আমরা জানি ইউরিয়া তৈরি করবো, তাই না? ইউরিয়া তৈরি করে ফেলবো, এই যে ইউরিয়া তৈরি হয়ে গেল, এইভাবে করে বের হচ্ছে, তাই না? এই জন্য বলছে, এই জন্য এখানে বলা হচ্ছে ইউরিয়া বর্জ্য। এইখানে কিন্তু যা যা বললাম সেগুলাই লেখা আছে। হ্যাঁ, শুনলে তো এটা আপনার এমনি নাম মুখস্থ করে লেখা যাবে, তাই না? এই ঘটনা ঘটে, বিক্রিয়াগুলো একটু দিয়ে দিলাম হয়ে গেল, ঠিক আছে? খুব বড় না কিন্তু। তারপরে দেখো ইউরিক অ্যাসিড বজ্র। ইউরিক অ্যাসিড বজ্র মূলত যে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের, ওই যে অনেক কোষ তো ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, অনেক কোষ মারা যায় আমাদের শরীরের মধ্যে। তো কোষ মারা গেলে কোষের মধ্যে ডিএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, তারপর অনেক মেসেঞ্জার আর আমরা জানি যে প্রোটিন তৈরি করার সময় মেসেঞ্জার আর বের হয়, সেখানেও কিন্তু অনেক যে নিউক্লিওটাইড থাকে, তাই না? ওই নিউক্লিওটাইডের মধ্যে যে পিউরিন আছে, পাইরিমিডিন আছে, তাই না? তো এখানে পিউরিন গুলা মূলত যে পিউরিন গুলা আর যেগুলা পিউরিন ছাড়া পাইরিমিডিন আছে, এরা আবার নতুন কোষ বিভাজনে যে নতুন যে আবার ডিএনএ অনুলিপন হয় সেগুলোতে বেশি ব্যবহৃত হয়। পিউরিন গুলা সাধারণত বের করে দেওয়া হয় অতিরিক্ত গুলা। তো এই পিউরিন গুলাও কিন্তু বিপাকের মাধ্যমে ইউরিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাহলে পিউরিন বেস দুই ধরনের, অ্যাডিনিন গুয়ানিন, আর এই অ্যাডিনিন গুয়ানিন হাইড্রোলাইটিক ডিঅ্যামিনেশনের মাধ্যমে, হাইড্রো মানে পানি আর লাইটিক মানে ভেঙে ফেলা, তাই না? যে এটাও ভেঙে ফেলা হয়, এখানকার অ্যামিনকে সরিয়ে দেওয়া হয়, তাই ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইপোজেনথিন আর হচ্ছে জেনথিন। জেনথিন মানে হলুদ জাতীয় উপাদান বোঝায়, হ্যাঁ, জ্যান্থোস থেকে এই হাইপোজেনথিন ও জেনথিন জাতীয় হয়ে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। এইগুলো লিখতে হবে আর কি। হ্যাঁ, তারপরে হলো ছোট ছোট করে লিখলেও হবে। তারপরে এরপরে 3 লাইন না লিখলেও হবে, তাও একটু বলি। হাইপার ইউরোপোস্ট্রিয়া মানে মূত্রে অতিরিক্ত ইউরিক অ্যাসিড যদি হয়ে যায়, মূত্রে যদি অতিরিক্ত ইউরিক অ্যাসিড হয়, তাহলে রোগীদের ক্ষেত্রে মূত্রের ইউরিক অ্যাসিড বৃক্ক, রেচননালী কিংবা মূত্রথলিতে সঞ্চিত হয়ে সুই আকৃতির স্ফটিক, যা বৃক্কের পাথর সৃষ্টিতে ব্যবহৃত হয়। পাথর হয়ে যায় আমাদের যে বৃক্কেতে পাথর আমরা বলি আর কি। পাথর সাধারণত বড় লোকদেরই বেশি হয় আর কি। হ্যাঁ, বড় লোকদের বেশি হয় পাথর, কারণ প্রোটিন জাতীয় খাবারও কিন্তু ইউরিক অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখে। হ্যাঁ, আরামায়েশের জীবন, এক্সারসাইজ না করা, তাদের এইগুলো হয় আর কি। হ্যাঁ, ওই যে বলছে না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এই কথাটা কিন্তু সকল ক্ষেত্রে খাটে, তাই কিনা? যেমন দেখো, তোমরা এখন স্টুডেন্ট লাইফে যারা বেশি বেশি পড়াশোনা করবা, এটা একটা কষ্ট তো, তাই না? বেশি বেশি পড়াশোনা করা কষ্ট না, তাই কিনা? তাহলে একটা তো ক্রিয়া করলাম, ঠিক না? তার প্রতিক্রিয়া তুমি কিন্তু অবশ্যই পাবা, এবং প্রতিক্রিয়া দেওয়ার সময় স্রষ্টা কিন্তু কোনো অবিচার করে না। বলা হচ্ছে না যে আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ এটাও দেখবে না। প্রতিক্রিয়া দেওয়ার সময় তুমি নামাজ পড়তে পড়তে না, ওটা অন্য হিসাব, ওটা অন্য হিসাব, বুঝতে পারছো? কিন্তু তোমার চেষ্টার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ কখনো ইন্টারফেয়ার করে না মানুষের চেষ্টার বিষয় নিয়ে। চেষ্টার বিষয় নিয়ে আল্লাহ মোটেই ইন্টারফেয়ার করে না। ওই জন্য আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আল্লাহ কারো ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, বুঝতে পারছো? এই জন্যে যে এইটার ব্যাপারে আল্লাহ কোনো ইন্টারফেয়ার করে না। আল্লাহ কোনো ক্ষমতা আল্লাহ রাখেন করার, কিন্তু করেন না, এটা আল্লাহর আইন বহির্ভূত কাজ। তো ওই জন্যই তুমি এখন কষ্ট করো, দেখো তুমি কিন্তু যদি ফাঁকি না দাও, যদি কষ্ট করে থাকো, তুমি কিন্তু একসময় গাড়ি বাড়ি করতে পারবা, একসময় অনেক সম্মানিত হতে পারবা। আর তুমি যদি মনে করো যে এখন আরামায়েশ করো, বাকি সারা জীবন তোমার কষ্ট করতে হবে। এই জন্য তোমার বিবেককে প্রশ্ন করতে হবে, আমি কি করতেছি, আমি কি ফাঁকি দিচ্ছি কিনা, তাই না? তাহলে তার প্রতিক্রিয়া তোমাকে ভোগ করতেই হবে, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, তাহলে পড়াশোনার মনোযোগ বেশি আসবে। যে এখন তো আমার সুযোগ আছে, তাই না? ঠিক না? তোমাদের প্রত্যেকটা জায়গা হলো একটা খেলার জায়গার মতো। এখন মনে করো যে 2 বছরের খেলা টি-20 খেলার মতোই। এখন এটা পার হয়ে গেলে তারপর আসল জায়গা ওখানে 5 বছর, যেখানে করো 5 বছর
না স্যার ঢুকলে বের হওয়া যাবে ওটা কোনো কথা হ্যাঁ, না। ঢুকলে বের হওয়া যাবে। এবং অনেকেই বলে যে ওই জায়গাগুলোতে তোমার হচ্ছে পড়াশোনা আসলে হয়ও খুব ভালো, ওখানে কিন্তু কারো প্রাইভেট পড়তে হয় না, হ্যাঁ। ওখানে কিন্তু প্রাইভেট পড়াও লাগে না। প্রাইভেট পড়ে বুঝতে পারছো? যায়। ওখানে কিন্তু তুমি মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিং করো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ওখানে কারো কিন্তু প্রাইভেট পড়া লাগে না। হ্যাঁ, ওখানে কিন্তু ইয়েতেই হয়ে যায়, ক্লাসেই হয়ে যায়। ঠিক আছে, আর একটা কারণ আছে, কারণ হলো প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে, মেডিকেলেও প্রতি সপ্তাহে পরীক্ষা থাকে, ইঞ্জিনিয়ারিং এও বিশ্ববিদ্যালয়েও প্রতি সপ্তাহে পরীক্ষা। এই পরীক্ষা টরীক্ষা থাকে বলে পড়া এমনিতে হয়ে যায়, প্রেশারটা কমে যায়। বুঝতে পারছো? তো এই জন্য তুমি ওই পর্যন্ত খালি চেষ্টা করো যে ওই পর্যন্ত যাওয়ার। এবং বাংলাদেশের সব থেকে ভালো পেশা যেটা, সেটা কিন্তু ডাক্তার হওয়া। আর ডাক্তার হলে তুমি যত কোটিপতি হতে পারো, অন্য কোনো পেশায় হিসাব করে দেখো তুমি এত কোটিপতি হতে পারবে না। শুধুমাত্র ডাক্তার হলে তুমি অনেক কোটিপতি হতে পারবে, শত শত কোটি পড়াশোনা টাকা। নাকি অনেক অনেক বেশি বেশি লাগে। ডাক্তারে পড়ে স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে পড়াশোনা ওই যে বেশি জন্য তো প্রতিক্রিয়া ওদের প্রতিক্রিয়া হিসেবে পাচ্ছ। এখন আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে মেডিকেলে পড়ে এবং বাসায় যায় 4টা প্রাইভেট পড়ে। যেমন ফাতিম নামে আমার একটা স্টুডেন্ট ছিল, সে মেডিকেল কলেজে এখন 4th ইয়ারে, এখন ও 4টা প্রাইভেট পড়ে, বাসায় যেয়ে পড়ে, বাসায় যেয়ে পড়ে, পড়ায় বাসায় যেয়ে পড়ে। 4-5 তাহলে 20,000 টাকা। চিন্তা করো, তাহলে চিন্তা করো, তো ও মেডিকেল কলেজে পড়ে যে 4টা প্রাইভেট পড়ে, তার মানে কি সময় আসলে খুব যে কঠিন হলে তো তো প্রাইভেট পড়ার সময় পেতো না, পেতো না, তো 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 পড়াচ্ছে। বুঝতে পারছো? নিজের একটা ইনকাম সোর্স। তার মানে কি যে ওর পড়াশোনার কোনো ক্ষতি কিন্তু হচ্ছে না, বাসায় যেয়ে পড়াচ্ছে। হ্যাঁ, তো এই কারণে খুব যে কঠিন এটাও আবার ঠিক না। তাহলে তো মানুষজন করে কি করে? কারণ একই পড়াশোনা, অনেকে বেসরকারি মেডিকেলে করছে, পড়াশোনা এক, কোশ্চেন কিন্তু অল বাংলাদেশে এক। তাহলে যারা বেসরকারিতে পড়ে তারা তো সবথেকে কম স্টুডেন্ট। মানে ওদের প্র্যাকটিসটা বেশি পায় না, সরকারি মেডিকেলে যেরকম প্র্যাকটিস হয়, ওরা সবসময় রোগীর সাথে প্রতিনিয়ত মানে চলাফেরা করে অভ্যস্ত। তারপর বেসরকারি থেকে অনেকে করে, অনেকে বিসিএস দিয়ে, বিসিএস একটু একটু ডাক্তারদের সুবিধা বেশি, তো বেসরকারি মেডিকেল থেকে অনেকে, আমারও বেশ কিছু স্টুডেন্ট আছে বেসরকারি মেডিকেল থেকে এখন বিসিএস ক্যাডারে একই মর্যাদা। তারাও আছে। তবে তোমার কি দরকার, তোমার অত টাকা পয়সা খরচ করা? তুমি সরকারিতে পড়বা, কম টাকা লাগবে, খুবই কম টাকা লাগবে। বুঝতে পারতো? ভর্তি হওয়ার সময় 6-7 হাজার, আর ওখানে 25 লাখ টাকা লাগবে। কত কম বেশি চিন্তা করো, ঠিক না? এই জন্য এই সম্মান নিতে গেলে এখন কিন্তু প্রতিক্রিয়া দেখাতেই হবে, তোমাকে এটা মাথায় রাখতেই হবে, তাই কি না? রাফি, মেহেদি, শুনছো তো? হ্যাঁ, উপদেশগুলো একটু শুনতে হবে, তাহলে একটু আর কি মনে হবে যে একটু বেশি বেশি করি, তাই কি না? কারণ দেখো যে তোমার সম্মানটা কত, তোমার মা বাবা কত খুশি হবে না? তুমি সরকারি মেডিকেলে চান্স পেলে তোমার মা বাবা কত খুশি, ঠিক না? শুধু তো মা বাবা না, আত্মীয় স্বজন, ঠিক কি না? তাই কি না? তোমার তখন সবাই মোবাইল নাম্বার নিতে চাইবে। আর তখন ফোন দিয়ে মেসেজ দিয়ে কারো খোঁজ পাওয়া যাবে না, যারা হয় ওই মেডিকেল চান্স পায়। আর না, আমি এটা খুবই তুইও করবি ফোন দিয়ে মেসেজ দিয়ে খুঁজে পাওয়া যায় না এখন। তুই হলে তুইও করবি। আরে বাবা এত ব্যস্ত। দুই দেখা যায় ডাক্তারেতে, আমি এখন কল দিচ্ছি তো বলছে যে আমি তো শান্তরাম কাউকে চিনি না। না স্যার, আমার ক্ষেত্রে জীবনে এরকম হবে না, আমি এরকম মানুষ না। আমি তো বায়োলজি, আমার তো বায়োলজি ছিল না, আমি তো আচ্ছা, আমি এতটাও এরকম না। এরকম না? আচ্ছা, তাহলে ভালো। মানুষের সাথে ভালো দিয়ে। আচ্ছা, দেখো তাহলে এই বৃক্কে পাথর হয় সেটা বলছে যে সেটা কিভাবে হয়, যে মূত্রথলিতে সঞ্চিত হয় এই ইউরিক অ্যাসিড যে বজ্রটা, সেটাই হলো প্রথমে হলো কিছু সুই আকৃতির মতো লম্বা লম্বা কিছু প্রোটিন, কিছু আর কি ইউরিক অ্যাসিড জমা হয়, হতে হতে এক পর্যায়ে সবগুলো একত্রিত হয়ে একটা স্ফটিক মানে স্ফীত অংশ গঠন করে। এবং সেটা দেখা যায় যে হয়তোবা রেনাল টিউবুলে হোক, অথবা হলো বৃক্কীয় নালীতে হোক, বা মূত্র নালীতে হোক, এরকম কোনো জায়গায় আটকে যায়। তখন আটকে গেলে তার প্রসাব হবে না, এরকম আর কি। তো এটা একটা মারাত্মক কঠিন, খুবই কষ্টদায়ক আর কি রোগ। রোগ মানে তো অসুখ, মানে তো সুখ নাই, তাই না? এবার দেখো কিটিনিন বজ্র, এটা কিভাবে হয় বলছে। কিটিনিন এদের মাংস পেশিতে থাকে, যেটা কিটিনিন একটি অ্যানহাইড্রেট জাতীয় জটিল বর্জ্য পদার্থ। পেশি প্রোটিনের ভাঙনে উৎপন্ন হয় বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লাইসিন, আর্জিনিন,
মিথিওনিন নামক 3টি অ্যামিনো অ্যাসিড ট্রান্স অ্যামিনেশন মানে অ্যামিনো গ্রুপ বিচ্ছিন্নের মাধ্যমে প্রথমে কেটিন হয়, এটা একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হয়। কেটিন পরে ডিহাইড্রেশন মানে যে হাইড্রো মানে তো পানি, হ্যাঁ, বিক্রিয়ার মাধ্যমে কেটিনিনে রূপান্তরিত হয়, পরে রক্ত সমানের মাধ্যমে বিক্রি পৌঁছায়। তাহলে কেটিন থেকে পরবর্তীতে কেটিনিনে রূপান্তরিত হয়, পানি যুক্ত হয়ে ডিহাইড্রেশন মানে পানি বের হয়ে যায়। তারপরে দেখো যে যদিও এই কাজটা হতে কেটিনিনে পরিণত হতে এখানে কিন্তু এটিপি খরচ করতে হয়, এটিপি ভেঙে এই কাজটা হয় আর কি, এটা লেখা নাই যদিও, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো এখানে একটা আছে রক্তের কেটিনের স্বাভাবিক মাত্রা। দেখো পুরুষদের কিন্তু বেশি, মহিলাদের কম। এর মেইন কারণ হলো পুরুষদের বেশি থাকে, বেশি টিস্যু পুরুষদের বেশি থাকে, মেয়েদের একটু কম থাকে। এই জন্য দেখবা যে হ্যাঁ বেশি টিস্যু, এই জন্য দেখবা যে তুলনামূলকভাবে ছেলেদের শরীরের মাংস একটু শক্ত হয়, বেশি টিস্যু বেশি আছে। মেয়েদের কম থাকার কারণে একটু কি হয়, একটু সফট হয়। তো যেমন ধরো যে দেশি মুরগির বেশি টিস্যু বেশি থাকে, দেশি মুরগি, হ্যাঁ। আর ওই যে সোনালী মুরগি বা ব্রয়লার ওদের বেশি টিস্যু কম থাকে, মানে ইয়ে হিসাবে মানে আয়তন হিসেবে কম থাকে, ওই জন্য ওদের কিন্তু দেখবা যে সফট হয়। ব্রয়লার মুরগি তুমি যদি পাখনা ধরে উঁচা করো এবং পাখনা ছিঁড়ে যাবে, এত নরম। হ্যাঁ, অনেক সময় যে নীল হয়ে যায়। একটা দোকান দেখেছিলাম, আমার সামনে ঘটছিল, ব্রয়লার মুরগি ও নিজে পছন্দ করছে, দিয়ে পাখনা ধরে 2টা পাখনা ধরে উঁচা করছে, আর মনে করো যে পাখনা ছিঁড়ে গেছে, মরেও গেছে। ওতে জান খুবই, দোকানদার তখন বলছে যে না, দোকানদার বলছে যে আপনি তুলেছেন, মরে গেছে, টাকা আপনাকে দিতে হবে। ঝগড়া লেগে গেছে, তোমার মুরগি ভালো না তাই মরে গেছে। বলছে মুরগি ভালো না মানে তাজা মুরগি আপনি মারি ফেললেন, মানে জানে না ব্যাপারটা, তো তোমরা এই কাজ করো না, পাখনা ধরে তুলো না। তখন কিনতে গেলে নাকি দেশি মুরগি পাখনা ধরে মানে ঝুল খাইলেও দিতে হবে না, এত শক্ত দেশি মুরগির। এই জন্যে মেয়েদের মনে রাখবা, মেয়েদের কমের কারণে এটা বেশি টিস্যু কম থাকে, তাই তাহলে আশা করি মনে থাকবে। এই জন্য ওদের একটু কম। অন্যান্য বজ্র যেমন অতিরিক্ত ওষুধ হরমোন বহিষ্কৃত হয় বৃক্কের মাধ্যমে, রক্ত থেকে অতিরিক্ত চিনি অ্যামাইনো অ্যাসিডও অবসারিত হয়। আমরা যে ওষুধ খাই ওষুধগুলো বৃক্কই কিন্তু বের করে দেয় পর্যায়ে, যখন আর কাজে লাগে না। তাহলে এইগুলো সৃজনশীল পয়েন্ট আকারে ছোট করে লেখা যাবে, হ্যাঁ। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশন মানে কি? অসমো মানে অসমোসিস মানে অভিস্রবণ, রেগুলেশন মানে নিয়ন্ত্রক, আমরা বলি না রেগুলেটর, এটা কি বলা হয়? রেগুলেটর বলা হয়, তাই না? রেগুলেটর মানে যেটা নিয়ন্ত্রণ করে। তাহলে অসমোরেগুলেশন মানে অভিস্রবণ নিয়ন্ত্রণ, অভিস্রবণ নিয়ন্ত্রক মানে অভিস্রবণ নিয়ন্ত্রকে বা অভিস্রবণ নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। অভিস্রবণ নিয়ন্ত্রণে বৃক্কের কি ভূমিকা? অভিস্রবণ নিয়ন্ত্রণ মানে রক্তে যে পানি আছে, রক্তে যে লবণগুলো আছে, এইগুলা নিয়ন্ত্রণ করতে বৃক্ক কি ভূমিকা রাখে, বুঝতে পারছো? এটাই হলো মূল কথা, বৃক্ক কি ভূমিকা রাখে। তাহলে প্রথমে হলো যে অসমোরেগুলেশন কাকে বলে, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। যে অসমোরেগুলেশন বলতে জীবন্ত কোষ বা দেহের বহিঃপরিবেশীয় মধ্যে অভিস্রবণ চাপের সমতা রক্ষাকে বোঝায়। অর্থাৎ হলো আমাদের কোষের ভিতর এবং কোষের বাইরে ব্যালেন্স রাখে সবসময়, যেরকম থাকতে হবে, অর্থাৎ হচ্ছে পানির পরিমাণ যেমন থাকতে হবে সেইটাকে ঠিক রাখে। এটাই হলো যে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। তাহলে অসমোরেগুলেশন আবার হচ্ছে বলা হয় কাকে, যে সেটা হলো আরেকটা আছে প্রক্রিয়া, আর এখানে আছে অসমোরেগুলেশন দেহের পানি ও সোডিয়াম পটাশিয়াম লবণ মধ্যে একটি আন্তঃসাম্য রক্ষা প্রক্রিয়াকে বলা হয় অসমোরেগুলেশন। যে কোনো একটা দেওয়া যাবে, সমস্যা নেই, উপরেরটা বা নিচেরটা দুটাই সঠিক সংজ্ঞা, হ্যাঁ। তাহলে অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা এটা খুবই ছোট্ট করে আছে যে এখানে, তবে অসমোরেগুলেশন পদ্ধতিটা ওটাও সৃজনশীল, ওটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা অতটা, হ্যাঁ দুটোই সিকিউ হিসেবে, এই যে একটা হলো অসমোরেগুলেশন বৃক্কের ভূমিকা আর একটা হলো অসমোরেগুলেশন পদ্ধতি, দুইটাই সৃজনশীল হিসেবে আসে, তবে পদ্ধতিটা বেশি আসে। আচ্ছা, তো এখানে অসমোরেগুলেশনের যখন বলছে যে বৃক্কের ভূমিকা, তখন আমাদেরকে লিখতে হবে এটাই যে আমরা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে তুমি অধিক পরিমাণে পানি খেয়েছো, তাহলে আমাদের বৃক্ক কি করবে, যে বেশি প্রস্রাব বের করে দিয়ে পানি সাম্যতা নিয়ন্ত্রণ করবে। আবার যদি তুমি কম পানি খেয়ে থাকো তাহলে কম প্রস্রাব তৈরি করবে, করে তোমাকে হচ্ছে যে সঠিক স্বাভাবিক রাখার চেষ্টা করবে। বা
তোমার শরীরে লবণ টবণ বেশি হয়েছে, ঘাম টামের মাধ্যমে লবণ বের করবে বা প্রস্রাব পায়খানার মাধ্যমে লবণ বেশি করে বের করে দেবে। মানে কখনোই বৃক্ক হচ্ছে লবণের মাত্রা বেশি বেড়ে যাইতে দিবে না বা আবার কমে যাচ্ছে সেটাও দিবে না। যদি দেখা যাচ্ছে কমে যাচ্ছে তাহলে প্রস্রাবের মধ্যে থেকে লবণ টবণ আবার শোষণ করে দেবে। এইভাবেই আমাদের বৃক্ক হলো অস্মোরেগুলেশন ভূমিকা। এই কথাগুলো লিখতে হবে, এইটুকুই আছে এর মধ্যে আর কি। হ্যাঁ, অস্মোরেগুলেশন পদ্ধতি এটা কিন্তু আমরা আগেও কিছুটা জেনেছিলাম। অস্মোরেগুলেশন পদ্ধতি কি কি হয় আমরা জানি। দেখো অস্মোরেগুলেশনে কি কি ঘটনা ঘটে। অস্মোরেগুলেশনে আমরা জানি প্রস্রাব যে ঘন যে হয় সেটা হওয়ার মেইন কারণই কি ছিল, যে যদি পানির পরিমাণ রক্তে যদি আয়তন কমে যায়, তাই না? রক্তে আয়তন ধরো কমে গেছে, তো আমরা তো জানি, হ্যাঁ আমরা জানি আমাদের কিছু রক্তনালী আছে, সেই রক্তনালীর মধ্যে ব্যারোরিসেপ্টর বলে। তো ওই ব্যারোরিসেপ্টর গুলো উদ্দীপ্ত হয় তখন সেটা স্নায়ুর মাধ্যমে কানেকশন আছে আর কি। হ্যাঁ, ডেন্ড্রাইটটা সরাসরি চলে গেছে কোথায়, হাইপোথ্যালামাস গ্রন্থি। তো এই হাইপোথ্যালামাস গ্রন্থির ওখানে যদি টাচ যায়, মানে স্নায়ু উদ্দীপনা যায়, তখন ওই হাইপোথ্যালামাস গ্রন্থি বুঝতে পারে যে রক্তে পানির পরিমাণ কমে গেছে। তাহলে সেই সাথে সাথে অধিক পরিমাণে অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসরণ করবে, যেটার আরেকটা নাম কি ছিল, ভ্যাসোপ্রেসিন। ভ্যাসো মানে কি ভেসেল, তাই না? প্রেসিন মানে কি পেস, এই প্রেসার মানে চাপ সৃষ্টি করবে, অর্থাৎ রক্তনালীকে সংকুচিত করবে, যাতে করে কি হয় যে রক্তচাপও বেড়ে যায়, তাই না? আর এই অ্যান্টিডায়াবেটিক হরমোন যে কাজটা করে, এই অ্যান্টিডায়াবেটিক হরমোন সরাসরি চলে যায় কোথায়, ওই যে আমরা জানি যে সংগ্রহ নালিকাতে চলে যায়। সংগ্রহ নালিকাতে যখন যায়, সংগ্রহ নালিকাতে অসংখ্য কোষ দিয়ে গঠিত। এই প্রত্যেকটা নালী, যে কোনো নালী হোক না কেন, রক্তনালী হোক আর যাই হোক, তারা তো আসলে কোষ দিয়ে গঠিত, তাই না? আমরা যদিও ধরো এরকম সরাসরি দাগ দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা তো আসলে কোষ দিয়ে গঠিত। তো ওই অ্যান্টিডায়াবেটিক হরমোন যে কাজটা করে, সেই করে কি, এইখানে যে কোষগুলো আছে, এই জায়গায় যে কোষগুলো আছে, এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলোর কোষঝিল্লিতে আন্তঃঝিল্লি প্রোটিন নামে যে অংশটা আছে, সেটা কিন্তু আসলে যে অতটা অ্যাক্টিভ থাকে না, অতটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ থাকে। মানে আন্তঃঝিল্লি প্রোটিনের সিস্টেম কি ছিল, ওর ভিতরে একটা রাস্তা, চ্যানেল, ওদিক দিয়ে কিন্তু যাতায়াত করবে এরকম। তো অ্যান্টিডায়াবেটিক হরমোনটা তোমার এই জায়গায় এসে যখন অ্যান্টিডায়াবেটিক হরমোনটা এই এখানে কোষে এসে নিউক্লিয়াসে চলে যায়। হ্যাঁ, নিউক্লিয়াসে চলে যায়, নিউক্লিয়াসের মধ্যে যে সংগ্রহ তালিকার কোষে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএর মধ্যে জিন আছে, ওই জিনকে সে অ্যাক্টিভ করে দেয়। তখন জিন কি করে, একটা প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটা মূলত এখানে থাকা যে চ্যানেল প্রোটিনগুলো আছে, যেগুলো আর কি তোমার বন্ধ ছিল, সেগুলোকে খুলে দিতে পারে, সেগুলোকে কি করে, খুলে দেয়। প্রোটিন মনে করো রাস্তা বন্ধ হয়ে আছে, হ্যাঁ, এখন এখানকার জিন এমন প্রোটিন তৈরি করলো, ওটা এক ধরনের এনজাইম, ওই এনজাইম কি করলো, রাস্তাটা খুলে দিল, রাস্তা কি করলো, খুলে দিল। তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন কি হলো, পানি শোষণ বাড়ালো না। তাহলে প্রোটিন এখানে কিন্তু একটা ওই আন্তঃঝিল্লি প্রোটিন তৈরি করে দিল, মানে অ্যাক্টিভ করে দিল। আন্তঃঝিল্লি প্রোটিন কি করে দিল, অ্যাক্টিভ করে দিল। অ্যাক্টিভ করে দেওয়ার কারণে কি হলো, যে তখন এখানে রাস্তা হয়ে গেল, তখন এই প্রস্রাবের পানিগুলো কি এই সংগ্রহ নালিকার মধ্যে ঢুকতে শুরু করলো। অ্যান্টিডায়াবেটিক হরমোন যদি না আসতো, তাহলে কিন্তু এটা বন্ধ থাকতো, তাহলে প্রস্রাবের পানি কিন্তু আর শোষণ হতো না, পূর্ণ শোষণ হতো না ওখানে। বুঝা গেল কি? তখন এখানকার প্রস্রাবের অনেক পানি এর মধ্যে ঢুকে গেল। আর এর আশপাশে আছে রক্তচালক, এর আশপাশে কি আছে, গোটাটা জুড়ে আছে অসংখ্য রক্তচালক। তখন রক্তচালকের মধ্যে আবার ব্যাক করে, হ্যাঁ, অর্ধবৃত্ত পদ্মান্ত করে রক্তচালকের মধ্যে তখন ব্যাক করে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে অ্যান্টিডায়াবেটিক হরমোন মূলত প্রস্রাবে পানিটা কালেকশন করে নিয়ে আসার ব্যবস্থা করে, তাই কিনা? তাহলে এটাই হলো অস্মোরেগুলেশনের মূল বিষয়। যদিও আরো কিছু কথা বলা আছে, যেমন হচ্ছে যে বলা হচ্ছে যে তোমার রেনিন হরমোনের ব্যাপারটা বলা আছে, রেনিন, তাই না? রেনিন হরমোনের ব্যাপার আছে, যে আমরা যে যকৃত থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন, তাই না? যদি বই লেখা নাই, কিন্তু আরো বড় করে লিখলে, অত বড় লিখতে হবে না, তোমাদের খালি অ্যান্টিডায়াবেটিক হরমোন সম্পর্কে এখানে বলা আছে, অত কিছু নাই। আমরা যদি যকৃত থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন, তাই না, অ্যাঞ্জিওটেনসিনোজেন, হ্যাঁ, এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটা আছে, অ্যাঞ্জিওটেনসিনোজেন, তো এই যে নোজেন, এটা কিন্তু আসলে নিষ্ক্রিয়। যদি এটা অ্যাঞ্জিওটেনসিন হয় তাহলে সক্রিয়। অ্যাঞ্জিওটেনসিন কখন হবে, রেনিন, তাই না? রেনিনটা এসে যখন ওই যে জাস্টটা গ্লোবুলার কমপ্লেক্স মনে আছে,
সংগ্রহ নালিকা, এই যে এই জায়গাটাতে দেখো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে? এই যে এইখানে কিছু কোষ আছে সংগ্রহ নালিকাতে, এইখান থেকে রেনিন আসে, তাই না? তো এই রেনিন এসে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এবং ইনঅ্যাক্টিভ কেন জানো? এটা যদিও তোমাদের বই লেখা নাই, তাও একটু জানো যে এটা কেন ইনঅ্যাক্টিভ। এর যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো এরকম বৃত্তাকার ভাবে থাকে, এবং বৃত্তাকার ভাবে যখন থাকে তখন কিন্তু এই ইনঅ্যাক্টিভই থাকবে, কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে বন্ধন হয়ে আছে, ঠিক আছে? তাহলে অ্যাঞ্জিওটেনসিনোজেন তখন কিন্তু নিষ্ক্রিয়, তাই না? অ্যাঞ্জিওটেনসিনোজেনের কাজ তো আসলে কি, অ্যাঞ্জিও মানে রক্তনালী, টেনশন মানে কি চাপ, রক্তনালীকে চাপ সৃষ্টি করবে, তাই না? যত রক্তে প্রেশারটা বাড়বে। এখন এই রেনিন এনজাইম যে কাজটা করে, ও করে কি, এখানকার বন্ধন ভেঙে দেয়, এখানকার বন্ধন ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলে। যখন ছিঁড়ে ফেলে তখন ওর নাম হয়ে যায় অ্যাঞ্জিওটেনসিন, অ্যাঞ্জিওটেনসিন। তার মানে এই কিন্তু এখন সক্রিয় হয়ে গেছে, যেহেতু খুলে গেছে তখন এটা কিন্তু লম্বা হয়ে যায়, তখন এটা লম্বা হয়ে গেছে, তখন এটা কি লম্বা হয়ে গেছে। তার এর দুই প্রান্তে মুখ খোলা না, মুখ খোলা, দুই প্রান্তে মুখ খোলা। তাহলে দুই প্রান্তে যখন মুখ খোলা হবে তখন ও কিন্তু কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, দুই প্রান্তে তো মুখ খোলা। আর আগে কি, ওরা নিজেরা বন্ধ হয়েছিল, তাহলে কি ওরা তো নিজেরাই যৌগ গঠন করে আছে, তাহলে আর কিছু হবে? কিন্তু এখন কি হলো, দুজনে আলাদা হয়ে গেছে। ব্যাপারটা এরকম মনে করো যে দম্পতি, তাই না? দুজনেই বন্ড গঠন করে আসছে, ঠিক না? এখন যদি তাদের মধ্যে তালাক বা ডিভোর্স হয়ে যায়, তাহলে কি দুজনেই মুক্ত, তাহলে আবার কারোর সাথে বিক্রিয়া ঘটাতে পারে, তাই না? আবার কারোর সাথে মানে কাউকে বিয়ে করতে পারবে। তো এদের অবস্থা এরকম, প্রথমে কি ছিল, গোল হয়েছিল না, তখন অ্যাঞ্জিওটেনসিনোজেন নিষ্ক্রিয়, কিন্তু যখনই রেনিন এসে এর বন্ধন ভেঙে ফেললো তখন এ মুক্ত হয়ে গেল, তাহলে মানে সক্রিয় হলো। তাহলে আর তখন বলবো না যে অ্যাঞ্জিওটেনসিনোজেন, জেন মানে তৈরিকারী, মানে অ্যাঞ্জিওটেনসিন তৈরিকারী, এখন তৈরি হয়ে গেছে, এখন তো আর জেন বলবো না, এখন বলবো অ্যাঞ্জিওটেনসিন। এখন কি বলবো, অ্যাঞ্জিওটেনসিন। এখন এই অ্যাঞ্জিওটেনসিন কিন্তু রক্তনালীর ভিতরের দিকে যায়, রক্তনালীর যে রিসেপ্টর গুলো আছে ওখানে তো কোষ আছে, ওটার সাথে অ্যামাইনো অ্যাসিড গুলা, এই অ্যামাইনো অ্যাসিড গুলা প্রান্ত যেহেতু খোলা, লাগলেই তখন ওরা সংকুচিত হয়ে যায়, তখন রক্তনালী কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তখন এরকম ছিল, এখন এরকম হয়ে গেল। তাহলে যেখানে লাগবে সেই জায়গায় সংকুচিত হবে, সংকুচিত হওয়া মানে কি, কোষ বাড়বে না, বেড়ে যাবে, তাই না? যদিও এত কিছু হয়তো তোমাদের বইয়ে নাই, তো এমনি জেনে রাখার জন্য বললাম। জিনিসটা বুঝে ভালো লাগলো না, কেন এটা, তাই কি না? এইসব কাহিনী হবে, হ্যাঁ এইসব কাহিনী হবে, বুঝছো? তো এখন হচ্ছে যে এটা কিন্তু আরো কথা আছে যে অ্যাঞ্জিওটেনসিন, এটা হলো 1, অ্যাঞ্জিওটেনসিন 1। তারপরে এই আবার আমাদের ফুসফুস থেকে কিন্তু এক ধরনের উপাদান আছে, এক ধরনের এনজাইম আছে ফুসফুস থেকে। ওই ফুসফুসে যেটা হয়, আমাদের যে ফুসফুস, সেখান থেকে ফুসফুসের মধ্যে থেকে এক ধরনের এনজাইম, এটাকে বলা হয় যে এই এনজাইমের নাম হলো ACE বলা হয়, মানে অ্যাঞ্জিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম। মানে এই এনজাইমটা আবার এটার সাথে যদি একীভূত হয়, এর সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে এটার নাম হয়ে যায় অ্যাঞ্জিওটেনসিনোজেন 2। এই 2 হলে কি সুবিধা, এও কিন্তু সংকোচন করে, কিন্তু এ আরেকটা কাজ করে। তাহলে এটা কনভার্টিং এনজাইম হলো, মানে কনভার্টিং করতে সংকোচন ঘটায়, হ্যাঁ রক্তনালী সংকোচন, এও রক্তনালী সংকোচন ঘটায়, কিন্তু এ আরেকটা কাজ করে, কি কাজ করে, ফুসফুস থেকে এই যে বের হয়েছে, সে আমাদের যে বৃক্ক আছে না, বৃক্কের উপরে অ্যাড্রেনাল গ্রন্থি আছে না, অ্যাড্রেনাল গ্রন্থি, তাই না? এখানে যে অ্যাড্রেনাল মানে বৃক্কের উপরে বা বৃক্কের কাছে এরকম আছে, হ্যাঁ, এক মানে বৃক্কের উপরে রেনাল মানে বৃক্কের উপরে যে গ্রন্থি অ্যাড্রেনাল,
তো এই অ্যাড্রেনাল গ্রন্থি কিন্তু এটাতে যখন আসবে তখন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন বের হবে। অ্যালডোস্টেরন। হ্যাঁ বলো। এই যে রক্তনালীর সংকোচন হচ্ছে, হুম। তো রক্তনালীর সংকোচন হলে তো রক্তের গতি বাড়বে। বাড়ানোর যে- কাজ। হ্যাঁ। ও আচ্ছা, যদি কমে যায় কোনো কারণে সেই হ্যাঁ, ক্ষেত্রে পানি কম খাইছে না, তাহলে পানি কম খাইছে তো রক্ত ধীরে ধীরে গেলে তো মাথা পর্যন্ত পৌঁছাবে না। তাহলে আমি পাইপটা যদি ছোট করি তাহলে প্রেসার বাড়বে না। যে কোনো বড় পাইপ থেকে যে পরিমাণ তোমার গতিতে যাবে যত চিকন হবে তত প্রেসার বাড়বে না। মানে যখন হ্যাঁ। কম হবে তখনই তখনই এগুলা কাজটা নিশ্চিত হবে। হবে। আর তাছাড়া না হলে তো নিশ্চয় হবে না। হ্যাঁ, যেমন ধরো ওই যে স্বাভাবিক থাকলে তো লাগতে ঘূর্ণন হয় না। হওয়ার সময় দেখবা যে পাইপের উপরে একটু চাপ দেওয়া হয়, চাপ দিয়ে দেখেছো কখনো পাইপ দিয়ে যে পানি বের হয় না, ওই পাইপের চাপ দিলে তখন ফোর্স বাড়ে। দেখেছো ফোর্স বাড়ে না? ছেলেরা তো দেখছো, মেয়েরা দেখো। স্যার দেখছি কিসের স্যার। পাইপ? দেখছো? বুঝি নাই। যে কোনো পাইপ। যে কোনো পাইপ। ও মানে চাপ দিলে হ্যাঁ ওটা তো পারবে। হ্যাঁ ওই তো, কেন ওই চিকন হয়ে যায় যে তাই ফোর্স বাড়ে। তো ফোর্স বাড়লে তো এখন এই অ্যালডোস্টেরন নামকরণ কেন হলো? অ্যাড্রেনাল থেকে বের হয়েছে। আর স্টেরন মানে হলো, স্টেরয়েড মানে ওই যে যেটা লিপিড জাতীয় কোলেস্টেরল জাতীয় যেটা হয় তাকে আমরা বলি অ্যালডোস্টেরন। হ্যাঁ, তাকে আমরা বলি অ্যালডোস্টেরন। তো তাহলে এইটা যখন এসিই এইটা যেরকম উদ্দীপিত করে অ্যালডোস্টেরন বের হয়। তো এই হরমোনটাও কিন্তু আমাদের প্রস্রাবের মধ্যে যে সোডিয়াম আয়নকে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে উদ্দীপিত করে। তো সেটা আবার কি, যে যদি পানি শোষণের ক্ষেত্রে মনে করো এখানে যদি তোমার সোডিয়াম এখানে বেশি আসে, এখানে যদি সোডিয়াম এই অ্যালডোস্টেরন এই কাজটা করে, সোডিয়াম এখানে আনে, প্রস্রাবের মধ্যে সোডিয়াম আছে বের হয়ে যাচ্ছিল, এখানে নিয়ে আসি। তো যখন এই সোডিয়াম নিয়ে আসবে তখন ঘনত্ব বেড়ে যাবে না, ঘনত্ব বেড়ে যাবে না, তখন প্রস্রাবের পানি আরো বেশি করে এখানে আসতে শুরু করবে। স্বাভাবিক যা আসছে বুঝলাম না যে সোডিয়াম তো সোডিয়াম আসলে কি হবে ধরো, মানে রক্ত থেকে সরি হচ্ছে প্রস্রাবের মাধ্যমে সোডিয়াম বের হয়ে যাচ্ছে, তো তখন হ্যাঁ, ওখান হ্যাঁ। থেকে সোডিয়াম আসছে। হ্যাঁ হ্যাঁ, প্রস্রাবের মাধ্যমে অনেক, আমরা তো লবণ প্রচুর খাই, হ্যাঁ। আমরা লবণ প্রতিনিয়ত প্রচুর খাচ্ছি না, মানে খাদ্য খাবারের মধ্যে খাচ্ছি, প্রতিদিনই প্রচুর খাই না, আমাদের তো প্রচুর লবণ বের হয়ে যায়, এত তো রক্তে লাগে না। তো যখন পানি তুমি কম খাবা, রক্তে যখন পানি কম, তখন পানি রক্তে আনার জন্য, আনার বুদ্ধি হিসেবে যে কাজটা করে রক্তে ঘনত্ব সংগ্রহকারীদের কোষে প্রস্রাবের পানিগুলা, সোডিয়াম গুলা, প্রস্রাবে তো অনেক সোডিয়াম বের হয়ে যাচ্ছে, ওই সোডিয়াম গুলা যখন এই কোষের মধ্যে ঢুকবে তখন কি ঘনত্ব বাড়বে না? কিন্তু রক্ত ঘনত্ব যদি বাড়ে তাহলে না, এটা রক্ত ঘনত্ব না, এটা হলো পানিটা কালেকশন করার বুদ্ধি। এই যে সংগ্রহকারীদের কোষে পানি কালেকশন করতে চাইলে প্রথমে লবণ যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এখানকার পানি বেশি পরিমাণে এখানে আসবে কিনা, মানে সংগ্রহকারীদের কোষে পানি বেশি আসবে না? সোডিয়াম আর পানি বুঝলাম না, বিষয়টা ক্লিয়ার হয়ে আচ্ছা গেল। আমি আবার বলি। এখন রক্তচারকের কথা পরে, আগে দেখো প্রথমে তো এখানে একটা আন্তঃঝিল্লি প্রোটিন করা হলো, তাই না? হ্যাঁ। যে ওইটা একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে পানি যেন আসে। হ্যাঁ, তো বেশি পানি যখন আনার দরকার হয়, বেশি পানি আনতে হবে। আন্তঃঝিল্লি প্রোটিন তো সব জায়গায় নাই, কিছু জায়গায় শুধু অর্ধবদ্ধ পদ্মা হিসেবে আছে, কোষঝিল্লি অর্ধবদ্ধ পদ্মা, ওই দিক দিয়ে কিন্তু পানি আর যাচ্ছে না, যাচ্ছে খালি ওই গেট দিয়ে। এখন আমি চাচ্ছি বেশি পানি যেন আসে, তখন কি করা হয়, এই কোষ সংগ্রহকারীদের কোষ এটা তো একটা অর্ধবদ্ধ পদ্মা, আন্তঃঝিল্লি প্রোটিন ছাড়া অর্ধবদ্ধ পদ্মা, এখানে আছে সোডিয়াম। তো এই সোডিয়াম যদি আমি এর মধ্যে, এই কোষের মধ্যে আনি, তাহলে এখানকার পানির পরিমাণ হালকা হয়ে যাবে, মানে ঘনত্ব কমে যাবে। সোডিয়াম আমি এখানে নিয়ে আসছি না, তাহলে এখানে হালকা ঘনত্ব, কম ঘনত্ব, আর এখানে কি বেশি ঘনত্ব না, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে পানি যায় না, যাই কিনা? কিন্তু আমার পানির পরিমাণ কমে গেছে, আমি সোডিয়ামকে কেন নিয়ে আসছি? সোডিয়ামকে আনছি এই কারণে, সোডিয়ামকে যদি আমি আনি তাহলে পানি আসাটা প্রবণতাটা বেড়ে যাবে, কারণ অন্তঃবিস্রবণের যে ব্যাপারটা, ও তার পানি আসবে তারপর ওখান থেকে শোষিত হবে। হ্যাঁ হ্যাঁ, পানি প্রথমে এখানে আসলো, তারপর রক্তে দিয়ে দিবে, তারপর রক্তে চলে যাবে। কেন যাবে? কারণ রক্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণের ঘনত্ব আছে। রক্ত তো অম্লীয়, ক্ষারীয় অবস্থা না, রক্তে শুধু তো সোডিয়াম না, পটাশিয়াম আয়নটা খুব বেশি আছে। এখানে সোডিয়াম আমি দিয়েছি, এটা এখানকার থেকে এটার ঘনত্ব বাড়ছে, কিন্তু রক্ত জারকের ঘনত্ব আরো বেশি। পানি তারপরও রক্ত জারকের মধ্যে যাবে, কিন্তু আমি এখান থেকে আনতে চাচ্ছি, শুধু আন্তঃঝিল্লি প্রোটিন দিয়ে আনবো তা না, আমি চাচ্ছি
কোষঝিল্লির যে আন্তঃঝিল্লি ছাড়াও যে অর্ধবদ্ধ পর্দা আছে সেখান দিয়েও যেন পানি ঢুকে, সেখান দিয়েও যেন পানি ঢুকে। বুঝলি ব্যাপারটা? তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো? রানি বুঝতে পারছো? বুঝে গেছে কি এইভাবে আর কি পানি আনার ব্যাপারটা হয়। তাহলে এখানে হচ্ছে আমি একটু বেশি করেই বললাম, তোমরা আর কি বাকিটা পড়লে বুঝতে পারবা। আচ্ছা, সময় কি আছে? বৃষ্টি তো হচ্ছে আরো কি বৃষ্টি? 10:30 মনে হয় বৃষ্টি হলো, বৃষ্টি ছেড়ে গেছে। ছেড়ে গেছে। তখন আর বৃষ্টি পড়বো না? আসার পরে আবার রোদ বের হয়েছে। আচ্ছা, তাহলে হলো তোমার হচ্ছে মূলত এরপরে সৃজনশীল হলো বৃক্ক ভালো রাখতে কি করা উচিত এইগুলা। আর সোডিয়াম আয়ন সমতা এগুলো হচ্ছে তোমার খালি এমসিকিউর জন্য মনে রাখতে হবে, যে তাছাড়া কিছু না। আচ্ছা, আগামী দিনে এটা শেষ করা যাবে মনে হয়। হ্যাঁ, শেষ করলে কি আমাদের তো শেষ হবে না, পড়াই হয়নি। পড়াই হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক।